নমস্কার। আজকের বিষয় তদন্ত বা ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবার আপনি ভাবতেই পারেন যে ইনভেস্টিগেশন করা তো একটা তদন্তকারী অফিসারের কাজ, মানে একটা পুলিশ পার্সোনালের কাজ। তো আমি জেনে কি করব? আপনাকে জানতেই হবে, কারণ আপনার উপর ধরুন কোনো অত্যাচার হয়েছে বা আপনার খুব কাছের মানুষের উপর অত্যাচার হয়েছে, তাহলে তদন্ত যখন সেই পুলিশ অফিসারটি করবেন, সে সঠিক পদ্ধতিতে ইনভেস্টিগেশন করছে নাকি না দায় সারা ইনভেস্টিগেশন করে চলে যাচ্ছেন, তো সেটাও তো বোঝা দরকার আছে। না হলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কোর্টের কাছে রিপোর্ট করবেন কিভাবে? তাই চলুন জেনে নিই যে সঠিক তদন্ত করার কৌশল। এছাড়াও এই ভিডিওটা বানানোর একটা আমার অবজেক্টিভ আছে। কি আছে? অতি সাম্প্রতিককালে ছোট্ট ছোট ভাই বোনরা এসপিএ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি থেকে 14 মাসের কঠোর পরিশ্রম করে ট্রেনিং পাস আউট করেছে। তারা এখন সাব ইন্সপেক্টর অফ পুলিশ হিসেবে থানায় জয়েন করেছে। এছাড়াও অনেক কনস্টেবলরা যারা এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ ট্রেনিং করছেন, বর্তমানে বিভিন্ন ট্রেনিং সেন্টারে, পুলিশের ট্রেনিং সেন্টারে তারা ট্রেনিং করছেন। তারাও যখন ট্রেনিং পাস আউট করবেন তখন তারা কিন্তু থানায় গিয়ে জয়েন করবেন এবং তাদের কিন্তু তদন্ত করতে হবে। তারা বিশেষত মারামারির কেস, এছাড়াও চুরির যেই ছোট ছোট কেসগুলো হয় তারা সেই দিয়ে তদন্ত যাত্রা শুরু করবেন। এবং এই তদন্ত যখন করবেন, কোন কোন বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো তাদের করতেই হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি এই ভিডিওতে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলো একান্ত ব্যক্তিগত মতামত। এগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি সঞ্চয় করেছি, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চলুন শুরু করি। একটা মারামারির কেসের অর্থাৎ একটা মারধরের কেসের তদন্ত আপনারা কিভাবে করবেন, কি করা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। ধরুন আপনার থানায় পোস্টিং হয়েছে আর আপনি কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটি থেকে ফিরেছেন বা আরটি ডিউটি থেকে ফিরেছেন। আপনাকে টেবিল ডিউটি অফিসার ডাকলেন এবং বললেন আপনার নামে এই কেসটা এন্ডোর্স হয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। আপনাকে বড়বাবু বলেছেন এই তদন্তটা করার জন্য, তা আপনি এই তদন্তটা করবেন। আপনি কি করলেন? এফআইআর কপিটা কালেক্ট করলেন আর এফআইআর কপিটাকে বারবার মন দিয়ে পড়বেন, বারবার মন দিয়ে পড়লেন। এবং সেখানে এরকম ধরুন একটা অভিযোগ আছে যে অভিযোগ করছে সে বলছে যে আমার ভাইয়ের সঙ্গে আমার একটা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে অনেকদিন ধরে বিবাদ চলছে, ঝগড়াঝামেলা চলছে, এবং অমুক তারিখে অমুক সময় আমার ভাই, তার শালা এবং তার যে বন্ধু বান্ধব আছে তারা হঠাৎ করে লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে আসলো এবং আমাকে নাম ধরে গালিগালাজ মেরে ডাকছিল। আমি ঘর থেকে বেরিয়ে আসলাম এবং সঙ্গে সঙ্গে কোনো কথা না শুনে আমাকে মারধর করা শুরু করলো এবং আমাকে থ্রেট করতে থাকলো, যে বললো তোকে জানে মেরে দেবো, প্রাণে মেরে দেবো, তুই এই সম্পত্তি ছেড়ে পালিয়ে যা। তো আমাকে এখন থ্রেটনিং করছে, মারছে, রাস্তায় আমাকে ফেলে। তখন সেই দেখে আমার ছেলে এবং আমার বউ দৌড়ে আসলো আমাকে বাঁচানোর জন্য। তাদের উদ্দেশ্য গালিগালাজ এবং তাদেরও থ্রেটনিং করতে থাকলো, যে তাদেরও বললো প্রাণে মেরে দেবো, তোরা এখান থেকে উচ্ছেদ করে দেবো, এরকম বলতে থাকলো। তো আমার বউ যখন আমাকে বাঁচাতে গেল তখন তাকে উলঙ্গ করার জন্য এই ইন্টেন্টে, ডিসরোব করার ইন্টেন্টে আমার ওয়াইফের ব্লাউজ এবং শাড়ি ছিঁড়ে দিল। তো এরকম অভিযোগ অনেক সময় হয়। তারপরে অনেক সময় এরকম অভিযোগ হয় যে আমার ছেলে আমাকে বাঁচাতে গেল, আমার ছেলের এমন ভাবে লাঠিটা দিয়ে মারলো বাড়ি আমার ছেলেকে যে আমার ছেলে হাতটা ভেঙে গেল এবং তাকে এত মারধর করলো সে এখন হসপিটালে বর্তমানে ভর্তি আছে এবং পাড়ার লোকজন এসে আমাদের বাঁচালো। তো আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। তো এরকম অনেক সময় অভিযোগ আসে যে আমার ওয়াইফকে নোংরা মোড়া গালিগালাজ দিল। তো এরকম শ্লীলতাহানি বা এই মহিলাদের যে অসম্মান করার যে মডেস্টিটাকে যে আউটরেজ করেছে, তো সেরকমই অনেক সময় অভিযোগ আসে। তো সেই অভিযোগের তদন্ত আপনাকে করতে হবে। তো এই অভিযোগের তদন্ত আপনি কিভাবে করবেন? প্রথম হলো এফআইআরটাকে মন দিয়ে পড়তে হবে, বারবার করে পড়ে নিলেন। তারপর কি আছে? তারপর আপনাকে যেই কমপ্লেন ধরুন থানায় এসছে কমপ্লেন করার জন্য, তাকে একটা এক্সামিন করতে হবে, মানে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কিন্তু বলে রাখি যদি এক্ষেত্রে এই যে আউটরেজের ব্যাপার আছে, মডেস্টি আউটরেজের, এক্ষেত্রে যদি মহিলাটি নিজে কমপ্লেন করেন তাহলে কিন্তু কখনোই তার এক্সামিনেশন আপনি যদি পুরুষ অফিসার হন আপনি করতে পারবেন না। ওর জন্য একজন মহিলা সাব ইন্সপেক্টরকে দিয়ে আপনাকে তার জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তার যে স্টেটমেন্ট থাকবে সেটাও কিন্তু, মানে জবানবন্দি সে আপনার কাছে যেটা দেবে, যেটা বক্তব্য রাখবে, সেটা কিন্তু আপনি, মানে যদি পুরুষ অফিসার হন কখনোই সেটা লিপিবদ্ধ করতে পারবেন না, একজন মহিলা পুলিশ অফিসার সেটা লিপিবদ্ধ করবে। ঠিক আছে? এক্ষেত্রে যদি আপনি আয়ো হন তো আপনি কি করবেন? মহিলা পুলিশ অফিসারকে আপনি রিকুইশন দেবেন, একটা প্রেয়ার করবেন সেই অফিসারকে আইসি থ্রুতে।
সে সেটা করবে তখন তো আপনাকে সে তার স্টেটমেন্ট রেকর্ড করবে এবং তার থেকে সেটা আপনি কালেক্ট করবেন। এটাও কিন্তু জেনারেল আইডিতে লিপিবদ্ধ করবেন যে আপনি প্রেয়ার দিলেন, সেটা তার থেকে কালেক্ট করলেন এবং সেটা কিন্তু আপনার সিডিতেও সেটা উল্লেখ থাকবে। ঠিক আছে, এবার সেটা হয়ে গেল তার কমপ্লেন্ট যে থাকবে, মানে যে অভিযোগকারী বা অভিযোগকারিনী, তার স্টেটমেন্ট রেকর্ড হয়ে গেল। অনেক সময় হয় যে কাজটাকে বাঁচানোর জন্য বা একটু কম কাজ করতে হবে বলে আমরা লিখে রাখি যে কোরোবোরেট করলো তাই আমরা স্টেটমেন্ট রেকর্ড করলাম। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। একটা মানুষ যে কমপ্লেন ধরুন অভিযোগ করেছে সেটাই সে একদম একদম দাড়ি কমা মেনে সেরকমই বক্তব্য দিতে পারে? আমি বলুন তো একটা কথা বলছি তো মুখস্থ না করে একটা কথা বলছি আমি, তো এই কথাটাই ধরুন আমাকে 5 মিনিট পরে আবার বলুন যে এই যে আপনি এই কথাগুলো বলছেন এটাই 5 মিনিট পরে আপনি বা 1 মিনিট পরে আপনি এটা এই কথাটাকে আবার একই রকম ভাবে বলুন তো দেখি, কেউ পারবে? দেখুন কোনো না কোনো ভাবে বলার স্টাইল, না হলে শব্দ চয়ন, না হলে কিছু এডিশন হবে, কিছু ডিলিশন হবে, হবেই। মানুষ কখনো একদম একই কথা মুখস্থ ছাড়া বলতে পারে। তাই সবসময় কিন্তু এটা মাথায় রাখবেন, কেউ যখন কোনো বক্তব্য রাখে সেটা যখন লিখবে সে হয় বেশি লিখবে, না হলে কম লিখবে, যখন বলবে নয় বেশি বলবে নয় কম বলবে, কিছু না কিছু তো হবে, কিছু না কিছু এডিশন হবে, কিছু না কিছু ডিলিশন হবে, কিছু আরো এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, হয়তো কম ইনফরমেশন থাকতে পারে। সেটাই ভাবেই অভিযোগ যে করছে তার থেকে সেই বক্তব্যটা নিতে হবে। কখনোই কিন্তু কোরবোরেটের পার্টটা আনবেন না কাজ বাঁচানোর জন্য। প্রথমেই নতুন সময়ে এই ফাঁকিবাজি বিদ্যাটা অ্যাপ্লাই করবেন না, এটা আমার অনুরোধ থাকলো। কারণ পরবর্তীকালে যখন কোর্টে যাবেন, যখন আপনার জেরা হবে, তখন কিন্তু প্রশ্নটা আসতে পারে যে একদম একরকম কথা বললো। আপনি পারবেন, আপনাকে ধরুন একটা বক্তব্য রাখতে বললো, একটু করে বললো বলুক দেখি, এটাই আপনি আবার রিপিট করুন তো, তখন আপনি কি করবেন? তো এটা কিন্তু কখনোই সম্ভব না যে একই মানুষ যেটা লিখেছে একদম সেরকমই বলতে পারে। তাই সবসময় এটা করে ফার্দার রেকর্ড অবশ্যই করবেন। তারপর পার্টটা কি আছে, এবার আপনি অ্যাভেলেবেল ফোর্স নিয়ে, মানে যারা আপনার থানায় আছে সেই ফোর্স নিয়ে, তাদের ফোর্সের নাম অবশ্যই জেনারেল ডায়েরিতে এবং আপনার কেস ডায়েরিতে এবং আপনার পিডিতে পার্সোনাল ডায়েরিতে, এই 3 জায়গায় কিন্তু লিখতে হবে অবশ্যই। এই 3টে ডি, তোকে বলে D3, এই D3 কিন্তু মেনটেন করে আপনাকে চলতে হবে। এর সঙ্গে সঙ্গে দেখবেন অনেক সময় আজকাল হয় যারা নতুন ছেলে মেয়ে তারা কম্পিউটারে স্টেটমেন্টগুলো রেকর্ড করে, মানে হাতে লেখে না। তো সেক্ষেত্রে কিন্তু এমনি বেরিয়ে গেলাম আর ওখানে কম্পিউটার প্রিন্ট করে নিয়ে আসলাম, এটা লিখে পাঠিয়ে দিলাম, এরকম করে কিন্তু হবে না। আপনাকে কিন্তু কোর্টে জিজ্ঞাসা করবে যে ওখানে যেখানে আপনি প্লেস অফ অকারেন্সে গেলেন ওখানে কম্পিউটার কোথায় পেলেন আর ওখানে কোথায় আপনি কি রেকর্ড করে নিয়ে আসলেন কম্পিউটারাইজ ভাবে। প্রশ্ন আসতেই পারে। বা অনেক সময় পিও ভিজিট যারা করে, রাফ স্কেচ ম্যাপ যারা আঁকে বানায়, সেটাও কম্পিউটারাইজড হয়ে গেছে আজকাল, মানে এই ডিজিটাল ভাবে আপনারা বানিয়ে নেন, প্রিন্ট আউট বের করে নেন। কিন্তু এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোথায় পেলেন কম্পিউটার, তাই আপনাকে লিখতে হবে যে আপনি যখন থানা থেকে বেরোচ্ছেন তখন আপনি ল্যাপটপ, প্রিন্টার, ইউপিএস বা আদার ইলেকট্রনিক্স যে বা ইলেকট্রিক্যাল যে অ্যাক্সেসরিজ আছে, এক্সটেনশন কর্ড, এগুলো নিয়ে যাচ্ছেন। এগুলো নিয়ে লেপ না করলে ওখানে গিয়ে আপনি পাবেন কোথাতে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, তখন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। তাই আপনাকে কেস ডায়েরিতে অবশ্যই এটা লিখতে হবে। এটা লিখলেন এবং আপনি বেরিয়ে গেলেন। তারপর বেরিয়ে গেলেন, কি করলেন? বেরিয়ে গিয়ে পিওতে গিয়ে উপস্থিত হলেন, মানে প্লেস অফ অকারেন্সে গিয়ে আপনি উপস্থিত হলেন, মানে ঘটনাস্থল যেখানে আপনার এই ঘটনাটা ঘটেছে সেখানে গেলেন। কার সঙ্গে গেলেন? কমপ্লেন্টের সঙ্গে গেলেন, কারণ আপনাকে না হলে ঘটনাটা স্থলে দেখাবে কি? যে অভিযোগ করছে সেই তো দেখাবে। আপনি দেখা গেছে চলে যেতে পারেন না, আপনাকে অভিযোগকারী বা অভিযোগকারিনীর সঙ্গেই আপনাকে সেখানে যেতে হবে। যদি অভিযোগটা মহিলাদের এগেনস্টে হয়ে থাকে বা মহিলারা যদি অভিযোগটা করে থাকেন বা মহিলাদের উপর অত্যাচার হয়েছে এরকম অভিযোগ যদি করে থাকে, তাহলে অবশ্যই আপনাকে একজন মহিলা পুলিশ অফিসার না হলে মহিলা কর্মী নিতে হবে। মানে সেটা লেডি সাব ইন্সপেক্টর হোক, লেডি এএসআই হোক বা লেডি কনস্টেবল হোক, কাউকে আপনাকে নিয়ে যেতে হবে এবং তার নামটা কিন্তু উল্লেখ করতে হবে সেখানে। সেখানে উল্লেখ করে আপনি সেখানে গেলেন এবং যাওয়ার পরে সেখানে যে অভিযোগকারী আছে সে আপনাকে সেই প্লেসটা দেখালো এবং অ্যাভেলেবেল যারা উইটনেস সেখানে ছিল তারাও সেই জায়গাটাকে আপনাকে দেখিয়ে দিল। এবং এই যে দেখালো যখন, তখন কি করতে হবে আপনাকে? সেখানে গিয়ে যারা যখন অ্যাভেলেবেল উইটনেস ছিলেন বা কমপ্লেন্ট আছে, ফোর্স আছে এবং এই লেডি কনস্টেবল যাকে নিয়ে গেছিলেন সবাইকে মিলে একটা ফটোগ্রাফি করতে হবে সেই প্লেস অফ অকারেন্সে দাঁড়িয়ে। মানে এই যে দাঁড়িয়ে করলেন, এটাতে কি প্রমাণ হলো? যে সবাইয়ের সঙ্গে আপনি দেখা করেছেন এবং সেখানে যে আপনি হাজির হয়েছেন সেটা প্রমাণ হলো। এবার আপনি বলবেন কিভাবে প্রমাণ হলো? সেদিন গেছি না, টাইমটা যে লিখেছি বা ডেট লিখেছি সেটা কবে করেছি সেটা কিভাবে হবে? ওর জন্যই আপনাকে যখন ফটো তুলবেন তখন আপনাকে লোকেশন আর ডেট, টাইম, এই 3টে আপনাকে অ্যাপস আজকাল আছে, এই মাধ্যমে ফটো তোলা যায়। সেই অ্যাপসের মাধ্যমে ফটোগ্রাফি আপনাকে করতে হবে যেখানে ডেট, টাইম আর প্লেস এই 3টে উল্লেখ থাকে। মানে এই যে প্লেস যেটা হবে সেই প্লেসটাকে কি হবে? গ্র্যাটিটিউড রেফারেন্স, দেখবেন জিপিএস লোকেশন পাওয়া যায়, লোকেশন দেওয়া ক্যামেরা হয় করা যায়, সেখানে সেটিংসে গিয়ে এই 3টে ফরম্যাট করে রাখবেন।
তাহলে কি হবে যে আপনি সেখানে যে উপস্থিত হয়েছিলেন সশরীরে, টেবিলে বসে এনকোয়ারি করেননি, ইনভেস্টিগেশন করেননি, আপনি যে প্লেসে গেছিলেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। হলো। এরপর যখন আপনি কমপ্লেন্টের সঙ্গে কথা বলবেন তখনও সেটাও একটা ফটোগ্রাফি করবেন, পারলে সেটাকে ভিডিওগ্রাফি করার যদি অবকাশ থাকে অবশ্যই ভিডিওগ্রাফি করবেন। তারপর কি করবেন, তারপর যখন আপনি উইটনেসদের সঙ্গে কথা বলবেন সেটাও কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অবশ্যই করবেন, অবশ্যই তাদের পারমিশন নিয়ে সেটা করবেন। এবার আমি পরের বিষয়ে আসি। যদি সেখানে সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা সেখানে থেকে থাকে তাহলে সিসিটিভি ফুটেজ কালেকশন করতে হবে। তারও কিছু পদ্ধতি আছে, সেটা না অন্য ভিডিওতে বলবো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। সিসিটিভি ফুটেজ কালেকশন করতে হবে। আরেকটা কথা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে অভিযোগকারী আর অভিযুক্ত এই দুজনেরই কিন্তু টাওয়ার লোকেশন ডিটেলস আপনি কালেকশন করবেন, ঠিক আছে? পারলে সাক্ষীদেরও কালেকশন করে রাখবেন টাওয়ার লোকেশন উইথ সিডিআর ডিটেলস। এটা কিন্তু অথেন্টিকেটেড অবশ্যই হবে। আর এটা যখন সার্ভিস প্রোভাইডার থেকে আপনি কালেকশন করবেন সেকশন 94 BNSS বা সেকশন 91 সিআরপিসি যদি পুরনো কখনো কোনো কেস হয়ে থাকে, যদি মেড ওভার সিডি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 91 সিআরপিসি অনুসারে আপনাকে নোটিশ করতে হবে। আর নতুন যদি কোনো সেকশনে কেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 94 BNSS অনুসারে সার্ভিস প্রোভাইডারকে নোটিশ করতে হবে যে টাওয়ার লোকেশন উইথ সিডিআর যাতে সেই দিনের মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিনে যাতে আপনাকে প্রোভাইড করে। আপনি এটা কালেকশন করলেন এবং চার্জশিট যখন পেশ করবেন তখন অবশ্যই সার্ভিস প্রোভাইডারকে আপনি যে নোডাল অফিসার আছে সেই কোম্পানির, সে ভোডাফোন হোক, জিও হোক, যে কোম্পানি তাকে চার্জশিটে সাক্ষী রাখতে হবে। সঙ্গে সঙ্গে ধরুন আপনি যে টাওয়ার লোকেশনটা পেলেন সেটা একটা জিওর কোম্পানির পেলেন, একটা এয়ারটেলের পেলেন, মানে দুটো কোম্পানি আলাদা। তার দুটো কোম্পানির টাওয়ারের যে অ্যাড্রেস সেটাও আলাদা হবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই দুটো লোক এক জায়গায় ছিল? ওর জন্য কি করতে হবে, আপনাকে কিন্তু এই কথাটা সার্ভিস প্রোভাইডারের কাছে জিজ্ঞাসা করতে হবে যে একটাই নোটিশে এটাও উল্লেখ করবেন যে এই যে এলাকাটা যেখানে আপনার ঘটনাটা ঘটেছে এটা কি এই টাওয়ারের মধ্যে আসছে? আপনাদের যে কনসার্ন টাওয়ারটা আছে একটা রেডিয়াস জুড়ে তো টাওয়ারটা কাজ করে, তো ফাংশন এরিয়া আছে, এটাকে কভার করছে কি করছে না। কারণ আলাদা আলাদা কোম্পানির কিন্তু আলাদা টাওয়ার অ্যাড্রেস আসবে, সেক্ষেত্রে কিন্তু কনফিউশন অ্যারাইজ করতে পারে। এই বুদ্ধিটা দিয়ে রাখলাম, অবশ্যই আপনাদের কাজে লাগবে। এরপর আপনাকে এক্সাক্ট প্লেস অফ অকারেন্সে গিয়ে উপস্থিত হতে হবে। এই এক্সাক্ট প্লেস অফ অকারেন্স কি? ধরুন এটা 1 বিঘা জমির উপরে বসত বাড়ি, তার পুকুর ধার আছে, তার বাড়ির মধ্যে ছোট একটা নিজেদের বাগান আছে, একটা বারান্দা আছে, উঠোন আছে, এছাড়াও ঘরের ভেতর তো অনেক কিছু আছে। তো এগুলোর কোথায় ঘটনাটা ঘটেছে সেটাকে বলতে হবে, তো পুরো বাড়িকে দেখালে হবে না। তো তাই বাড়িটা না, বাড়ির ভিতরেও যে আরেকটা প্লেস অফ অকারেন্স আছে সেটাকে আপনাকে কিন্তু এই যে রাফ স্কেচ ম্যাপ যখন আঁকবেন বা আপনি সেখানে গেছেন তা যে ফটোগ্রাফি করবেন মানে প্রমাণ রাখার জন্য কোর্টে যে আমি গেছিলাম, আমি টেবিলে বসে বসে এনকোয়ারি ইনভেস্টিগেশন করিনি, সেটা যে করবেন ওর জন্য আপনাকে এক্সাক্ট প্লেস অফ অকারেন্সে পৌঁছাতে হবে, মানে ঘটনাস্থলে পৌঁছাতে হবে। সেটা আপনাকে কে নিয়ে যাবে? এই অভিযোগকারী বা অভিযোগকারিনী বা এই যে সঙ্গে সঙ্গে এই যে আপনার সঙ্গে অ্যাভেলেবেল উইটনেস যারা যারা আসছে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য প্লেস অফ অকারেন্স। হ্যাঁ, পুলিশের গাড়িটা গেল আর আপনি বলবেন কারা কারা ঘটনাটা দেখেছেন, এসে উপস্থিত হন, সবাই সঙ্গে সঙ্গে চলে আসলো। এই যে চলে আসলো বা কেউ চলে আসলো না, শুধুই অভিযোগকারী বা অভিযোগকারিনী থাকলো, এরাই কিন্তু আপনাকে দেখাবে যে এইখানে ঘটনাটা ঘটেছে। আর ওখানে যখন দাঁড়াবেন ওখানে দাঁড়িয়েও কিন্তু আপনাকে ফটোগ্রাফি করতে হবে। তাহলে কি হবে, ওই এক্সাক্ট প্লেস অফ অকারেন্সের টাইম ডেট, কোন সময় আপনি ভিজিট করেছেন, কোন ডেটে ভিজিট করেছেন এবং সেইখানে যে পৌঁছে গেছিলেন, আপনি যে পৌঁছেছিলেন সেটা কিন্তু প্রমাণ হবে। হলো। আর যখন এই ফটোগ্রাফি করবেন সঙ্গে অবশ্যই আপনার ফোর্সকে এবং ওই যে অভিযোগকারী বা অভিযোগকারিনী যে আপনাকে দেখাচ্ছে সেটা কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করবেন। এর পরের পার্ট কি আছে? এর পরের পার্ট হলো আপনাকে যখনই আপনি রাফ স্কেচ ম্যাপ আঁকবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে, তখন আপনাকে কিন্তু এই রাফ স্কেচ ম্যাপে আপনাকে বাড়ি মানে যেইখানে ঘটনাটা ঘটেছে এই যে ঘটনাস্থল তার আশেপাশে কি আছে সেটা কিন্তু আঁকতে হবে। মানে এই যখন এই রাফ স্কেচ ম্যাপ আঁকবেন একটা কথা বলে রাখি, কখনোই কোনো স্কেল অ্যাপ্লাই করবেন না, মানে স্কেল ইউজ করবেন না বা কোনো মেজারমেন্ট টেপ ইউজ করবেন না, এইগুলো ইউজ করবেন না। সেটা কিন্তু লিখেও দিতে হবে যে নট ইউজড এনি মেজারমেন্ট স্কেল অর মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু লিখে দেবেন। আর এই যে যখন এটা বানাবেন মানে এই যে লিখবেন একটা রাফ স্কেচ ম্যাপ আঁকলেন, একে যখন এটা লিখছেন নিচে যে প্রিপেয়ার্ড বাই বলে সিগনেচার করছেন, সেখানে কোথায় বানাচ্ছেন এই রাফ স্কেচ ম্যাপটা সেটাও কিন্তু লিখতে হবে।
ক্যাম্প অ্যাট পিও প্লেস অফ অকারেন্স লিখে সেখানে অ্যাড্রেস লিখবেন, সেটা কিন্তু করবেন অবশ্যই। নাহলে পরবর্তীকালে আসতে পারে যে আপনি এই রাফ স্কেচ ম্যাপ যখন তৈরি করেছিলেন সেটা ওখানে করেননি, পরবর্তীকালে আপনার থানায় এসে বসে বসে করেছেন, এই অভিযোগটা আসতে পারে। তাই আপনাকে এটা লিখতে হবে। আর পারলে আপনি যদি সম্ভব হয় অবশ্যই এই যে উইটনেস বা এই কমপ্লেন্ট লাগবে তাদের দিয়ে ওই রাফ স্কেচ ম্যাপে সিগনেচার করিয়ে রাখবেন। তাদের প্রেজেন্সে আপনি এই রাফ স্কেচ ম্যাপ প্রিপেয়ার করলেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব কাজে আসতে পারে। আরেকটা বুদ্ধি দিয়ে রাখি, যখন আপনি স্টেটমেন্ট রেকর্ড করবেন উইটনেসদের, তখন কিন্তু অবশ্যই আপনি কি করবেন, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি এই তাদের বক্তব্য মানে তা আপনার সামনে যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা রেকর্ড করলেন, এবং স্টেটমেন্ট যখন রেকর্ড হয়ে যাবে তখন কিন্তু এই বিষয়টা অবশ্যই লিখবেন। আপনি তাদের কথা মতো এই স্টেটমেন্টটা রেকর্ড করলেন এবং তাদের পড়ে শোনালেন, তারা স্যাটিসফাই হলো, তারপর আপনি এটাকে মানে সিগনেচার করলেন। তো সেটা কিন্তু অবশ্যই এটা লিখবেন। এটা লিখলে কি হবে, ভবিষ্যতে যদি কখনো প্রশ্ন আসে যে তাদের আপনি পড়ে শুনিয়েছিলেন, তারা যে বক্তব্য রেখেছিল সেটা কিন্তু আপনার বলার জায়গা থাকবে, হ্যাঁ আমি তাদের কথা মতো রেকর্ড করেছিলাম এবং রেকর্ড করার পর তাদের পড়ে শুনিয়েছিলাম। আর একটা কথা অবশ্যই, যাদেরই আপনি স্টেটমেন্ট রেকর্ড করবেন তাদের যদি পাশাপাশি বাড়ির যদি কেউ হয়ে থাকে, মানে এই নেবার্স হয়ে থাকে, তাদের কিন্তু এই রাফ স্কেচ ম্যাপে তাদের বাড়িটাকে কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। মানে রাফ স্কেচ ম্যাপ যখন আঁকবেন তখন তাদের বাড়িটাও কিন্তু আঁকবেন। মানে তাদের যে বাড়িটাকেও যদি আপনি এঁকে রাখতে পারেন সেই রাফ স্কেচ ম্যাপের মধ্যে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। কারণ অনেক সময় বলা যায় যে এই যে উইটনেসের আপনি স্টেটমেন্ট করেছেন তার বাড়ি কোথায়, আপনি বললেন পাশে বাড়ি, দেখুন অ্যাড্রেস। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে তো ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে ভিজিট করবে না ফিজিক্যালি, আপনার যেই ডকুমেন্ট গুলো দেবেন তার উপরই সেটার হেয়ারিং হবে। তো এই ট্রায়াল যখন চলবে তখন কিন্তু আপনাকে বলা হতে পারে যে এই বাড়িটা এখানে, এই যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কিভাবে বুঝবো। তাই আপনাকে কি করতে হবে, যখন রাফ স্কেচ ম্যাপ আঁকবেন তখন যাদের আপনি স্টেটমেন্ট করলেন তাদের বাড়িটাকেও আপনাকে কিন্তু এঁকে দিতে হবে। বাড়িটা আঁকা মানে এরকম নয় যে যেভাবে ড্রয়িং করা হতো সেরকম নয়, আপনাকে বক্স বক্স করে বাড়ি আঁকতে পারলে তো খুবই ভালো, কিন্তু না পারলে বক্স বক্স করে হোক, রাউন্ড শেপ করে হোক, যেভাবেই হোক আপনি তাদের বাড়িটাকে নির্দেশ করলেই হলো। আর এটা ব্যাপার কি আছে, তার বাড়ি থেকে পিওর ডিস্টেন্স কত, এটাও কিন্তু একটা অ্যারাউন্ড ডিস্টেন্স লিখতে হবে। এরকম নয় যে বাড়ি দিয়ে আপনার একদম 1 ইঞ্চি 2 ইঞ্চি ভুল হয়ে যায়, 1 ফুট 2 ফুট ভুল হয়ে যায়, সেটা বিশাল বড় ভুল। কারণ এটা তো আপনি কোনো মেজারমেন্ট স্কেল দিয়ে মাপছেন না, এটা আপনি একটা অ্যাপ্রক্স ডিস্টেন্স দিচ্ছেন। ধরুন 20 মিটার, 30 মিটার, 50 মিটার, 100 মিটার, এরকম একটা কিন্তু আপনাকে কোথায় লিখতে হবে, আপনার কেস ডায়েরিতে লিখতে হবে। এবার একটা কথা বলি, এই বুদ্ধিটা এই না কেউ দেবে না, সেটা হলো আপনার কিন্তু এই যে ডিস্টেন্সটা আপনি লিখবেন সেটা কিন্তু আপনি ইন্ডেক্সে লিখবেন। কারণ অনেক সময় বলা হয় ট্রায়ালে হয় যে আপনি তো কেস ডায়েরিতে লিখেছেন, কেস ডায়েরি তো আপনার রেকর্ডে থাকে না। রেকর্ডে কি থাকবে, আপনার এক্সিবিট হবে হলো আপনার রাফ স্কেচ ম্যাপটা এক্সিবিট হবে আর ইন্ডেক্সটা এক্সিবিট হবে। সেখানে কিন্তু সেটাই কিন্তু পরবর্তীকালে ধরুন অ্যাপিলেটে গেল, হাইকোর্টে গেল, রেকর্ডের উপর তো আর্গুমেন্ট হবে। তাই রেকর্ডটা যদি রেকর্ডের মধ্যে এই ডিস্টেন্স গুলো লেখা না থাকে তাহলে কি কেস ডায়েরিটা নিয়ে আপনি পরে দৌড়াতে যাবেন না কেস ডায়েরিটাকে দেখবে, সেটা কিন্তু এক্সিবিট হলো না, সেটা কিন্তু রেকর্ডে থাকলো না। তাই আপনি কেস ডায়েরিতে লিখেছেন অবশ্যই কোনো দোষ নেই, আপনি যদি পিডিতে পারেন পিডিতেও লিখুন, জিডিতে লিখুন, যেখানেই লিখুন, কিন্তু লেখার সঙ্গে সঙ্গে আমি একটা বুদ্ধি দিচ্ছি যে এটা কিন্তু আপনারা ইন্ডেক্সেও লিখবেন। ইন্ডেক্সেও কিন্তু ডিস্টেন্সটা লিখবেন যে এই যে সাক্ষীর বাড়ি থেকে, যে সাক্ষী ধরুন সাক্ষীর নাম রাম, এই রামের বাড়ি থেকে এই ডিস্টেন্সটা, এই যে প্লেস অফ অকারেন্সের ডিস্টেন্সটা কত, মানে এটাতে কি প্রমাণ হবে সে কতটা দূরে ছিল, সে কি আওয়াজটা পেয়েছিল, সে কি ঘটনার সম্বন্ধে যে এই আওয়াজটা যে হলো সে দৌড়ে ছুটে আসলো, ধরুন অনেক দূরে 1 কিলোমিটার দূরে আছে বা 500 মিটার দূরে আছে, তাহলে সে শুনতে পাবে না? অবশ্যই কাছাকাছি থাকলেই তো শুনতে পাবে, কাছাকাছি থাকলেই তো দৌড়ে এসে সে ঘটনাটার সময় সেই কোনো একটা যেই সে অ্যাকশন ছিল সেটা নিতে পারবে না। তো সে ধরুন বললো আমি ছুটে আসলাম, এসে তাকে বাঁচালাম, তার বাড়ি ধরুন 500 মিটার 600 মিটার দূরে, সে কিভাবে আসবে? তাহলে 50 মিটার 100 মিটার দূরের লোকটাই পারবে না। এটা যদি আপনাকে আনতে হয় তাহলে তার বাড়ির ডিস্টেন্সটা দিতে হবে। আর পাশাপাশি যে বাড়িটা সেটাকে এঁকে না দেন তাহলে কি হবে, তাহলে ভবিষ্যতে আপনার যখন কেসটা ট্রায়ালে উঠবে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এটাও কিন্তু একটা বুদ্ধি দিয়ে রাখলাম, এটা কিন্তু করবেন অবশ্যই, যাদের সাক্ষী করবেন তাদের বাড়িগুলোকেও আপনি পারলে যে রাফ স্কেচ ম্যাপ আঁকবেন সেখানে এঁকে দেবেন এবং বাড়ি থেকে এটা ডিস্টেন্স কত সেটাকে উল্লেখ করবেন। মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেইভাবে যে আঁকছেন সেটা কিন্তু এখানে মেনশন করবেন। এবার কি বলবো, এবার যেই ধরুন যেখানে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটা কি বাড়ি, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, একতলা বাড়ি না দুতলা বাড়ি, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি না পুরোপুরি একদম 4 তলা 3 তলা বিল্ডিং, এটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। অনেক সময় কি হয় মাটির বাড়ি, তাহলে মাটির বাড়ি লিখতে হবে আপনাকে। ধরুন উঠোনটা যেখানে মেরে অভিযোগটা ছিল যেখানে যে আমাকে মাটিতে ফেলে মারছিল, উঠোনটা কি, অনেক সময় মাটি বলতে অনেক সময় মানুষ মেঝেকেও বোঝে,
তো আপনাকে লিখতে হবে যে এটা একটা পাকা মেঝে, টাইলস লিখলে টাইলস থাকলে টাইলস লিখতে হবে, সেটা ছবিও তো উঠবেই সঙ্গে সঙ্গে। আর আপনার মাটি হলে মাটিও লিখতে হবে যে মাটির একটা উঠোন, তো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আর সঙ্গে সঙ্গে ধরুন এখানে একটা অভিযোগ ছিল যে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মেরেছে, তো বাঁশ দিয়ে লাঠি দিয়ে মারলে কি করতে হবে? বাঁশ দিয়ে লাঠি দিয়ে মারলে সেই বাঁশ বা লাঠিটাকে সিজ করতে হবে। আর যখন এই সিজার লিস্ট বানাবেন তখন কিন্তু এই সিজার লিস্ট গুলো 4 কপিতে বানাবেন। কারণ বানাবেন একটা কপি কি হবে? একটা কপি আপনি যার থেকে এই সিজারটা করছেন তাকে দেবেন। 2 নাম্বার কপিটা কি আছে? 2 নাম্বার কপি মানে ফার্স্ট অরিজিনাল কপি, সেই কপিটা কোর্টে যাবে। একটা আপনার সিডিতে রাখবেন, একটা মালখানা অফিসারকে দেবেন, মানে এই মালখানায় যেখানে মালটা গিয়ে থাকবে সেখানে দেবেন। তাই 4টা কপি আপনাকে করতে হবে। সঙ্গে সঙ্গে লেভেলও আপনাকে কিন্তু বানাতে হবে 2 কপিতে। একটা লেভেল, একটা কপি কোথায় যাবে? একটা কপি আপনার আলামতের সঙ্গে থাকবে, একটা কপি আপনার কেস স্টাডিতে থাকবে। এরপর অভিযোগ ছিল যে আমার স্ত্রীর ব্লাউজ শাড়ি ছিঁড়ে দিয়েছে। এবার এই অভিযোগটা যখন এসছে তখন আপনাকে কিন্তু সেটা কালেকশন করতে হবে। কি পদ্ধতিতে কালেকশন করবেন? সেকশন 94 BNSS অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 যে আইন আছে সেই অনুসারে তাকে নোটিশ করতে হবে। পুরনো যে সেকশনটা ছিল সেটাও জেনে রাখুন। সেকশন 91 CRPC অনুসারে এই ক্ষেত্রে নোটিশ করা হতো ডকুমেন্ট প্রোটেকশন করার জন্য, বা যে জিনিসটা আপনার দরকার ইনভেস্টিগেশনের স্বার্থে সেটা আপনি কালেকশনের জন্য আপনি যে যার থেকে কালেকশন করা দরকার তাকে আপনি নোটিশটা দেবেন, এবং নোটিশটা পাওয়ার পর সে আপনাকে সেই ডকুমেন্টসটা যখন এই যে আর্টিকেলটা আপনাকে সাবমিট করবে, আপনার কাছে জমা দেবে, তখন সেটাকে আপনি সিজার করবেন। এক্ষেত্রে আপনি কি করবেন? 2 কপিতে এই নোটিশটা প্রিপেয়ার করবেন। একটা কপি কমপ্লেনকে অর্থাৎ অভিযোগকারীকে দেবেন যে আপনি অমুক তারিখে বা অমুক 3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে এই যে অভিযোগটা করেছেন আপনি যে আপনার শাড়ি ব্লাউজ আপনার স্ত্রী ছিঁড়ে দিয়েছিল, তাকে ডিসরোব করার জন্য সেটা আপনি আমাদের জমা মানে আয়োর কাছে জমা দিন। সে আপনাকে একটা জমা দিল, তখন আপনি কি করবেন? সেটা কোথা থেকে কালেকশন করছেন? যদি প্লেস অফ অকারেন্সে ধরুন আপনি ওটা নোটিশটা সার্ভ করলেন আর আপনাকে প্লেস অফ অকারেন্সে সেটা দিয়ে দিল, তাহলে কি করবেন? আপনি 4 কপি সিআর লিস্ট বানান। আর এই সিআর লিস্টের লেভেল যখন বাড়াবেন তখন কিন্তু আপনার যার থেকে কালেকশন করছেন সে সিগনেচার করবে, মানে কার থেকে কালেকশন করছেন সে সিগনেচার করবে। আপনি তো প্রিপেয়ার করছেন সিআর লিস্ট বা এই লেভেল প্রিপেয়ার করছেন, আপনি তো অবশ্যই সেটা সিগনেচার করবেন। সঙ্গে সঙ্গে যাদের উপস্থিতিতে মানে যারা যারা প্রেজেন্ট ছিল সেই সময় এই সিজার করাকালীন বা এই লেভেল করাকালীন তারাও কিন্তু সিগনেচার করবে উইটনেস হিসেবে। এবার তো গেল সিআর লিস্ট বানানোর কথা। এবার আপনার আরেকটা অভিযোগ ছিল, সেটা হলো যে আমার ছেলেকে লাঠি দিয়ে হাত ভেঙে দিয়েছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে তার ইনজুরি রিপোর্ট কালেকশন করতে হবে, এবং হসপিটালে বলছেন ভর্তি আছে, তাহলে বেড হেড টিকিট আপনাকে কালেকশন করতে হবে। কিভাবে কালেকশন করবেন? আপনি সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে থাকবে সেখানে একটা প্রেয়ার করবেন, রিকুয়েশন দেবেন যে আমাকে এই যে পেশেন্ট অমুক তারিখে ভর্তি হয়েছিল অমুক বেডে, তার একটা বেডের টিকিট দেওয়া হোক আর তার ইনজুরি রিপোর্ট দেওয়া হোক। বা যেই অভিযোগকারী আপনাকে বলেছেন যে আমাকে মারধর করেছে তাকেও বলতে হবে, তাকেও নোটিশ দিতে হবে যে 94 BNSS অনুসারে যে আপনার কোনো মেডিকেল প্রেসক্রিপশন বা ইনজুরি রিপোর্ট থাকলে আমাদের দিন। এবার সে আপনাকে দিল এগুলো, তারপরে যদি দেখা যায় যে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সে ইনজুরি রিপোর্ট করিয়েছে, তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু আপনাকে ওই যে জেরক্স করেছেন যেই আপনাকে দিয়েছে জেরক্স করে কপিটা, সেই কপিটা জেরক্স করে আপনাকে একটা রিকুয়েশন দিতে হবে যে অমুক তারিখে অমুক ডেটে একজন পেশেন্টের এরকম ট্রিটমেন্ট হয়েছিল, ইনজুরি রিপোর্ট হয়েছিল, সেই ইনজুরি রিপোর্টটা আমাকে সাপ্লাই করো। তো আপনাকে ইনজুরি রিপোর্ট কালেকশন করে নিলেন। এই ইনজুরি রিপোর্টটাকে আপনাকে কি করতে হবে? কেস ডায়েরিতে রাখতে হবে, এবং পরবর্তীকালে সেটা কিন্তু এক্সিবিট হবে। এবং যেই ডাক্তার সেই সময় অ্যাটেন্ডিং ডাক্তার যারা ছিলেন, যারা তাকে অ্যাটেন্ড করেছিলেন, ট্রিটমেন্ট করিয়েছিলেন, যাকে দিয়ে ফার্স্ট এড করিয়েছিলেন কমপ্লেন, তার কিন্তু স্টেটমেন্ট অবশ্যই রেকর্ড করতে হবে, তাকে জেরা করতে হবে, মানে তাকে এক্সামিন করতে হবে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। সেটা হসপিটালে আপনাকে কিন্তু করতে হবে। এবার যারা ধরুন সেই সময় নার্স ছিলেন, যারা ফার্স্ট এড করেছিলেন, তাদেরও কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। এবার ধরুন যেই ডাক্তারের আন্ডারে ওনার ছেলে ভর্তি ছিলেন তারও কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। আর পারলে যখন সে ভর্তি আছেন সেখানে ডাক্তারকে মানে রিকুয়েশন দিয়ে, যে অ্যাটেন্ডিং ডাক্তার আছে বা সুপার আছে হসপিটালের, তাকে রিকুয়েশন দিয়ে তার স্টেটমেন্ট হসপিটালে কিন্তু রেকর্ড করতে হবে। সেটা কিন্তু পারমিশন নিয়ে, যখন যদি পান তাহলে সেটা করবেন। নিজে থেকে কিছু করতে যাবেন না, কারণ ওভাবে কিন্তু যখন হসপিটালে থাকে তখন হসপিটালের দায়িত্ব থাকে, আর তাদের আন্ডারে আছে যেহেতু তাদের পারমিশন নিয়ে কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করতে হবে, এটা মাথায় রাখবেন। যদি ডাক্তার অ্যালাউ করে তাহলে সেটা করবেন। আর যেই ডাক্তারের সামনে আপনি স্টেটমেন্টটা রেকর্ড করছেন তারও কিন্তু একটা স্টেটমেন্ট রেকর্ড করে রাখবেন, যে সে বলবে যে হ্যাঁ আমার উপস্থিতিতে বা ওই নার্স ধরুন আছে অ্যাটেন্ডিং নার্স যার উপস্থিতিতে আপনি স্টেটমেন্ট রেকর্ড করছেন, তারও একটা স্টেটমেন্ট রেকর্ড করাবেন যে আমার উপস্থিতিতে অমুক অফিসার অমুক পেশেন্টকে স্টেটমেন্ট রেকর্ড করলেন এবং সে এই কথাগুলো বলল। সেটা কিন্তু অবশ্যই এটা করবেন।
এবার একটা কথা বলি, যখন আপনি এই রাফ স্কেচ ম্যাপ বানাবেন তখন কিন্তু এটা অবশ্যই করবেন যে ধরুন পাশের বাড়িতে আপনার অ্যাকিউজডের বাড়ি, সেটাও কিন্তু অবশ্যই আপনার রাফ স্কেচ ম্যাপে সেটা উল্লেখ করবেন, মানে আঁকবেন, অ্যাকিউজডের বাড়িটাকে কিন্তু নির্দেশ করবেন। আর অ্যাকিউজডের বাড়ি থেকে এই যে কমপ্লেন্ট অর্থাৎ যে অভিযোগকারী তার বাড়ির ডিস্টেন্স কতটা, এটাও কিন্তু অবশ্যই উল্লেখ করবেন ইন্ডেক্সে, আর কেস ডায়েরিতে কিন্তু উল্লেখ থাকবে। যখন স্টেটমেন্ট করবেন তখন কিন্তু এই প্রশ্নটা অবশ্যই উইটনেসদেরও করতে হবে আর অভিযোগকারীকে করতে হবে যে তারা কি পোশাকে ছিল, কি রঙের পোশাকে ছিল, আর যদি ধরুন অচেনা লোক হয় সেক্ষেত্রে দেখতে কেমন ছিল, তার মানে চেহারা কেমন ছিল, মোটা ছিল, রোগা ছিল, বুড়ি ছিল, গোপ ছিল, চুল টাক ছিল, এগুলো কিন্তু অচেনা লোকের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে। আর যদি চেনা লোক হয় তাহলে তো কোনো দরকারই নেই, তাহলে তো নাম, বাবার নাম, ঠিকানা তো বলেই দিচ্ছে, সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন নেই। কিন্তু অবশ্যই জামা কাপড় কি পরেছিল সেটা কিন্তু উল্লেখ করতে হবে, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, নীল রঙের, লাল রঙের, কেমন শার্ট প্যান্ট পরেছিল সেটাই কিন্তু অবশ্যই বলতে হবে। পারলে সেগুলোকে কিন্তু আপনাকে সিজারও করতে হবে, সেটা অ্যাকিউজড থেকে সিজারও করতে হবে। যখন আপনি তাকে অ্যারেস্ট করবেন তখন কিন্তু তার থেকে সিজারও করতে হবে। ধরুন আপনি কাউকে অ্যারেস্ট করছেন না, সেক্ষেত্রে নোটিশ দিয়ে আপনাকে সেটা কালেকশন করতে হবে, যে আপনাকে সেটাও কিন্তু অ্যাকিউজডকে আপনি মানে অভিযুক্তকে আপনি 94 বিএনএসএস অনুসারে মানে পুরোনো সেকশন 91 সিআরপিসি অনুসারে নোটিশ দিলেন, নোটিশ দিয়ে সেগুলো কালেকশন করবেন, যে বলবেন যে আপনি আপনি এই কালারের জামা কাপড় পরেছিলেন, সেই সময় জানতে পেরেছি আমি, তো এই জামা কাপড়গুলো আপনি আমাকে প্রডিউস করুন। সেগুলো যদি আপনি সিজার করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে কি হবে, এই যে বক্তব্য তারা লিখেছেন, মানে এই যে অভিযোগকারীরা আর এই যে উইটনেসরা যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে কোলাবোরেট হবে। মানে এই যে আপনি যে তারা যে সত্যি কথা বলেছিলেন, এই ড্রেসগুলো পরেছিল আর এই ড্রেসগুলো আপনি অ্যাকিউজডের তরফ থেকে সিজার করলেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি করবে। এবার একটা অভিযোগ ছিল যে আমার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে, কি হবে, জামা কাপড় ছিঁড়ে দিয়ে এবং গালিগালাজ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু স্টেটমেন্ট কখনোই কোনো পুরুষ অফিসার রেকর্ড করবে না। এক্ষেত্রে সবসময় সেই যে ভিকটিম মহিলাটি আছে মানে ওনার স্ত্রী স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করবে একজন মহিলা অফিসার। মহিলা অফিসার কিভাবে রেকর্ড করবে, অবশ্যই সবার সামনে নয়, একান্তে গোপনে সে রেকর্ড করবে, এবং এই যে একান্তে রেকর্ড করবে সেটাও তাকে পড়ে শোনাবেন, এবং সে স্যাটিসফাই হলে সেটাকে রেকর্ডেড বাই মি বলে সে সিগনেচার করবে এবং আপনাকে সেই কপিটা মানে স্টেটমেন্ট যে রেকর্ড করলো সেই কপিটা আপনাকে দেবে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই সাক্ষীদের করবেন, সেটা হলো সেই সময় যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় তারা কোথায় ছিল, কি করছিল এবং কোন সময় ঘটনাটা ঘটেছিল, এটা কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন এটাও করবেন যে কি জানেন ঘটনাটা সম্পর্কে, কার উপর কে অত্যাচার করছিল, যার উপর অত্যাচার হয়েছিল তার পুরো ডিটেলসটা নেবেন, যে অত্যাচার করেছিল তার ডিটেলসটাও কিন্তু পুরো কালেকশন করবেন। আর একটা বুদ্ধি দিয়ে রাখি, যারা বাঁচিয়েছিল ওনাকে এই অভিযুক্তদের হাত থেকে, তাদের স্টেটমেন্ট কিন্তু অবশ্যই নেবেন, কারণ সেই স্টেটমেন্টটা না নিলে কিন্তু ইনভেস্টিগেশনটা অসম্পূর্ণ থেকে যাবে। সঙ্গে সঙ্গে যারা হসপিটালে নিয়ে গেছিল তাদের স্টেটমেন্টটাও কিন্তু নেবেন। পারলে যেই গাড়িতে গেছিল বা যেই ভ্যান রিক্সায় গেছিল সেই ভ্যান রিক্সা চালকের বা গাড়ির চালকের স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই নেবেন। ধরুন আপনি অভিযুক্তকে পুলিশ কাস্টাডিতে নিয়েছেন, এবার তার থেকে সেই বাস লাঠি রিকভারি করবেন, বা সেই যে জামা কাপড় পরে মারধর করেছিল সেগুলোকে আপনি রিকভারি করবেন। তো এই রিকভারি যখন করবেন তখন তার একটা স্টেটমেন্ট হবে, আর সেই স্টেটমেন্টে ধরুন সে বললো যে আমাকে আমার বাড়িতে নিয়ে গেলে আমি সেটা রিকভারি করতে সাহায্য করবো, তো সেটা কিন্তু আপনাকে স্টেটমেন্ট কিন্তু সেটা রেকর্ড করতে হবে। সেই স্টেটমেন্ট রেকর্ড করলেন, তাকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর সে বললো আমি বাড়ির অমুক জায়গায় সেটা লুকিয়ে রেখেছি, সেটাও কিন্তু আপনাকে স্টেটমেন্ট করতে হবে। তারপর সেই স্টেটমেন্টটা আপনি রেকর্ড করলেন যে বাড়ির কোন জায়গায় এক্স্যাক্টলি সে লুকিয়ে রেখেছে, কারণ বাড়ির একটাই ঘর আছে, ঘরের মধ্যে কোথায় আছে, আলমারির পিছনে আছে, ড্রেসিং টেবিলের পিছনে আছে, খাটের নিচে আছে, সেটা তো সে স্পেসিফিক্যালি বলবে, সেটা সে বললো, এবং সে বললো আমাকে সুযোগ দিলে আমি সেটা খাটের নিচ থেকে উদ্ধারে আপনাকে সাহায্য করবো। তো সেই স্টেটমেন্ট আপনি রেকর্ড করলেন, তারপর সেটা বের করে দিল। তারপরে আপনি কি লিখলেন, যে স্টেটমেন্ট বা যে সিজার লিস্টটা লিখছেন বা করছেন সেখানে কি করছেন, যে অ্যাজ বট আউট বাই দ্য অ্যাকিউজড পারসন বা অ্যাজ প্রডিউসড বাই দ্য অ্যাকিউজড পারসন, এটা লিখছেন। তো সেখানে কিন্তু এটাও কিন্তু আপনাকে লিখতে হবে যে আমার কথা মতো আপনি আমাকে সুযোগ দিলেন এবং আমি সেটা বের করে দিলাম, আপনি আমার সামনে সেটা সিজার লিস্টে নথিভুক্ত করলেন এবং তাতে লেভেল প্রিপেয়ার করলেন, এবং আমি এবং অমুক অমুক সাক্ষীদের উপস্থিতিতে সেটা আপনি প্রিপেয়ার করলেন এবং আমি সেটাতে সিগনেচার করলাম, এবং এই উইটনেস যারা ছিল তারাও সেটাতে সিগনেচার করলো লেভেল আর সিজার লিস্টে। তো এটা আপনাকে করতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে স্টেটমেন্ট রেকর্ড করতে হবে, কারণ আপনাকে অনেক সময় হয়
যে একটা কি হয়, একটা স্টেটমেন্ট নিলেন যে আমাকে উদ্ধারে সাহায্য করবো বলে আপনি চলে গেল, তারপরে স্টেটমেন্ট রেকর্ড করলেন। এটা কিন্তু কখনোই করবেন না। আপনাকে কিন্তু পার্টে পার্টে স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। সেটা কি, যে আপনি যখন বেরোচ্ছেন থানা থেকে তখন একটা স্টেটমেন্ট রেকর্ড করতে হবে যে ও আপনাকে বললো যে সাহায্য করবে, সেটা স্টেটমেন্ট নিশ্চয়ই বলেছে, তাই সেই ভিত্তি করেই তো আপনি যাচ্ছেন, তারপর আপনাকে সেটা রেকর্ড করতে হবে। আপনি ওখানে গেলেন, যাওয়ার পর আপনাকে এক্সাক্ট লোকেশনটা বললো কোথায় রেখেছে, সেটা একটা রেকর্ড হবে। তারপর তার কথা মতো আপনি সেই জিনিসগুলো রিকভারি করলেন বা সে আপনাকে বের করে দিল, সেটাও কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। এবং সেটাতে সে সিগনেচার করলো, লেভেলে সিগনেচার করলো, সি লিস্টে সিগনেচার করলো, একটা কপি তাকে আপনি সার্ভিস করলেন, তো সেটাও কিন্তু আপনি লিখবেন। আর এটা জেনে রাখুন যে আপনাকে যেই অভিযুক্তকে আপনি নিয়ে যাবেন পুলিশ কাস্টাডি পিরিয়ডে অ্যাকিউজডকে আপনি রিকভারিতে, তাকে কিন্তু অবশ্যই একটা কপি সিআর লিস্টে সাপ্লাই করবেন। এটা কিন্তু আপনার কর্তব্য, এটা কিন্তু কখনোই ভুলে যাবেন না। আর সিআর লিস্টে যেখানে প্রিপেয়ার করছেন সেখানে অবশ্যই কোথায় করছেন সেটা কিন্তু অবশ্যই সেখানে মেনশন করবেন। আর একটা কথা, আপনি কিন্তু এটা জেনারেল ডায়েরিতে ফিরে এসে নথিভুক্ত করবেন, যখন বের হবেন তখনও জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করবেন। তার রিফ্লেক্ট কিন্তু কেস ডায়েরিতে থাকবে, জেনারেল ডায়েরিতে থাকবে, এটা কিন্তু আপনার পার্সোনাল ডায়েরিতে থাকবে। D3 যেটা বললাম সেই D3 তে কিন্তু থাকবে, PD, CD আর GD এটাতে কিন্তু মেনশন থাকবে অবশ্যই। আর সঙ্গে সঙ্গে যখন ফিরবেন, ফিরে এসে কি কি মাল রিকভারি করলেন, কোনটা কোনটা সিজার হলো, সেটা কিন্তু পুরোটাই জেনারেল ডায়েরি করবেন। এবং জেনারেল ডায়েরির পাশে আপনার যে মালখানা অফিসার আছে সেখানে পিআর নাম্বার সেটার পাশে জিডির পাশে লিখে দেবে। আর আপনি একটা কপি যখন সেল লিস্টে জমা দিলেন সেটাতে মালখানা রেজিস্টারে সেটা তুলবে, মানে প্রপার্টি রেজিস্টারে সেটা তুলবে। আর সেই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনি কালেকশন করবেন আর সিটিতে সেটা রাখবেন। হলো, কেস ডায়েরিতে কিন্তু সেটা নথিভুক্ত করতে হবে যে আপনি এই পিআর নাম্বারটা আপনাকে মালখানা থেকে দেওয়া হবে। পরবর্তীকালে যখন চার্জশিট পেশ করবেন তখন কিন্তু চার্জশিটে কিন্তু অবশ্যই পিআর নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এই হলো আপনার মোটামুটি ভাবে তদন্ত করার কৌশল। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা আরো সবার সঙ্গে শেয়ার করে দিন, কারণ এরকমই অনেক নতুন নতুন বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো যেটা আপনাদের কাজে আসতে পারে। তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আর এই তদন্ত এমন একটা বিষয় যেটা বলে শেষ করা যায় না, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেল, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তাই এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।